প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান রব্বুল আলামিনের অসীম রহমতে সকলে ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর অসীম কৃপায় ভালোই আছি। দুর্ঘাটা ডিগ্রি কলেজ গাবতলী বগুড়া কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ধন্যবাদ জানাই আমাদের এই কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে এবং মাননীয় সভাপতি মহোদয়কে, যারা এই করোনাকালীন সময়ে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, যার মাধ্যমে আমরা এই করোনাকালে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষাদানে একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এই দেশে করোনা মহামারীর প্রাদুর্ভাব চলছে এবং বর্তমানে করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলে মনে করা হয়েছে এবং এ কারণেই আমাদেরকে একটু বাড়তি সতর্কতা চলাফেরা করতে হবে এবং পাশাপাশি আমাদেরকে সরকারের দেওয়া যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে যথাযথভাবে মেনে চলতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি আবুল বাশার মোহাম্মদ সুমন সরকার, প্রভাষক, ইতিহাস বিভাগ, দুর্ঘাটা ডিগ্রি কলেজ, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণী ইতিহাস প্রথম পত্র থেকে আমরা অধ্যায় প্রথম এবং আলোচ্য বিষয় থাকবে বক্সারের যুদ্ধ এবং এই যুদ্ধের কারণ এবং ফলাফল কী ছিল সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বিষয়টা আলোচনা করব, এই আলোচনা শেষে আমরা এখান থেকে যে বিষয়টি জানতে পারবো সেটা হচ্ছে বক্সারের যুদ্ধের কারণ সম্পর্কে আমরা বলতে পারবো, বক্সার যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে আমরা বলতে পারবো, মীর কাসেম কীভাবে ইংরেজ কুটির দখল করেছিল সে সম্পর্কে আমরা বলতে পারবো, মীর কাসেমের যে দেশপ্রেমের কথা সেটা আমরা বলতে পারবো এবং বক্সার যুদ্ধের যে ফলাফল সে সম্পর্কে আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিছু ছবি দেখি এবং ছবিগুলো দেখে আমরা জানার চেষ্টা করি এবং এই সম্পর্কে আমরা চেষ্টা করি। আমরা জানি যে 1757 সালে যে পলাশীর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে তিনি বিভিন্ন কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে তাকে পরাজয় বরণ করা হয়েছিল এবং পরে তিনি পলায়ন করেছে এবং সেখান থেকে তাকে হত্যা করা হয়েছিল এবং নবাব সিরাজউদ্দৌলা পতনের পরেই বাংলার যে স্বাধীনতার সূর্য সেটা অস্তমিত হয়েছিল এবং এখানে আমরা যে ছবিটি দেখছি এই ছবিতে আমরা মীর জাফরকে দেখতে পাচ্ছি। এই মীর জাফর ছিল তখন প্রধান সেনাপতি ছিলেন এবং এই প্রধান সেনাপতি ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে নবাবকে সিংহাচ্যুত করে নিজের সিংহাসনে বসার জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং তিনি তার যে ষড়যন্ত্র সেটাতে তিনি সফলতা অর্জন করেছিলেন, কারণ তিনি নবাবকে পলাশীর যুদ্ধে পরাজিত হওয়ার পরে ইংরেজরা তাকে সিংহাসনে বসিয়েছিলেন। কিন্তু তিনি যখন সিংহাসনে বসার পরে ইংরেজদেরকে প্রচুর পরিমাণ অর্থ উপঢৌকন এবং বিভিন্ন বাণিজ্যিক সুযোগ সুবিধা তাদের প্রদান করেছিলেন এবং এই প্রদান করার ফলে দেখা গেল যে তিনি তাদের যতদিন মীর জাফর ইংরেজদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে পেরেছিলেন ততদিনই ইংরেজরা তাকে সিংহাসনে রেখেছিল এবং পরবর্তীকালে তাকে হারাতে হয়েছিল। এই যে ছবিতে এখন আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছে মীর কাসেম। মীর কাসেম হচ্ছে মীর জাফরের জামাতা। মীর কাসেম একজন দেশপ্রেমিক, একনিষ্ঠ শাসক এবং একজন স্বাধীনচেতা শাসক ছিলেন। তিনি নবাব সিরাজউদ্দৌলার পতনের পর যখন মীর জাফর সিংহাসনে বসেছিলেন, মীর জাফর সিংহাসনে বসার পরে তিনি যখন ব্রিটিশদের
চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন, তখন মীর কাসেমকে কিছু শর্তে এই বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে নবাব হিসাবে বসানো হয়। কিন্তু এই জন্য মীর কাসেমকে কিন্তু প্রচুর পরিমাণ উপঢৌকন, অর্থ এবং দেওয়া হয়েছিল, কিন্তু তাদের চাহিদাটা এত পরিমাণে ছিল, তাদের যতই দিচ্ছিল তাদেরকে চাওয়ার শেষ ছিল না, যার কারণে মীর কাসেম আবার দেখছে তিনি একজন স্বাধীনচেতা শাসক ছিলেন এবং তিনি সবসময় চেষ্টা করেছিলেন যে এই যে বিএন এই যে ইংরেজদের যে বিশৃঙ্খলা, এই শৃঙ্খলা থেকে বের হয়ে এসে তাদের এই একজন স্বাধীনভাবে সুন্দরভাবে যাতে তিনি স্বাধীন সার্বভৌম নবাব হিসেবে শাসন কার্য পরিচালনা করে, এবং এর জন্য তিনি বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে, এবং যার পদক্ষেপের কারণে পরবর্তীকালে এই বক্সারের 1764 খ্রিস্টাব্দে এই বক্সারের যুদ্ধটি সংঘটিত হয়েছিল। আমরা তৃতীয় যে নম্বর যে ছবিটি দেখছি, এখানে যে বক্সারের যুদ্ধে যে ইংরেজদের যে অবস্থান, তারা আমরা সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে যুদ্ধের 1764 খ্রিস্টাব্দে মীর কাসেম এবং 3টি মিত্র শক্তি, অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাট, এরা মিলে যে যুদ্ধটা করেছিল, এবং যুদ্ধে অংশগ্রহণের পূর্বে এই ইংরেজ সৈন্যবাহিনী এইভাবে তারা অবস্থান করছেন, সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। আর এই 4 নম্বর যে যুদ্ধটি, এটা দেখা যাচ্ছে যে বক্সার যুদ্ধে যে সংঘটিত হয়েছিল এবং ওই যুদ্ধের চিত্রটা, এবং এই যুদ্ধের মাধ্যমে যে 3 শক্তি, যে মিত্র শক্তি ছিল মীর কাসেমের, এই মিত্র শক্তি কিন্তু পরাজিত হয়েছিল, এবং পরাজিত হওয়ার ফলে কিন্তু একেবারে বাংলার যে স্বাধীনতা যেটা, সেটা একেবারে চিরতরে অস্তমিত হয়েছিল। কারণ পলাশীর যুদ্ধে যখন জয়লাভ করেছিল, পলাশীর যুদ্ধে জয়লাভ করার ফলে তারা শুধুমাত্র একটা রাজনৈতিক প্রবেশ করার স্বীকৃতি পেয়েছিল, কিন্তু মূল বিস্তারটা ঘটেছিল কিন্তু এই বক্সার যুদ্ধের মাধ্যমে। এবং বক্সার যুদ্ধে যখন তারা ইংরেজরা জয়ী হলেন, এবং এই জয়ের ফলে তারা এই উপমহাদেশে একদম অপ্রতিদ্বন্দ্বী এবং শাসক হিসাবে এবং তারা কার্যকলাপ দেখা দেয়, এবং তারা এর মাধ্যমে, এই বক্সার যুদ্ধ জয়লাভের মাধ্যমে তারা এদেশের দেওয়ানি লাভ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো দেখে আমরা এই বক্সার যুদ্ধের যে একটা চিত্র সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখন আমরা যে এই যুদ্ধের যে পটভূমিটা কি ছিল, যে বক্সার যুদ্ধে, সেটা সম্পর্কে একটু জেনে নেই। 1760 সালে রবার্ট ক্লাইভ করেছিলেন কি, তিনি তার স্বদেশ অর্থাৎ ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন, এবং ইংল্যান্ডের এই যে রবার্ট ক্লাইভ সমর্থনে এবং তার সমর্থন পুষ্ট ব্যক্তি ছিলেন মীর জাফর। যখন রবার্ট ক্লাইভ যখন তার স্বদেশে ফিরে গেলেন, তখন মীর জাফর একজন অভিভাবককে হারালেন, এবং তিনি তাদের যে পৃষ্ঠপোষকতায় তিনি যে এইসব অপকর্মগুলো করছেন এবং দেশের যে স্বাধীনতাকে, দেশের যে সার্বভৌমত্বটাকে একদম বিদেশিদের হাতে বিলিয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু এই রবার্ট ক্লাইভের সমর্থন পুষ্টের মাধ্যমেই তিনি করেছেন। যখন রবার্ট ক্লাইভ তার স্বদেশে ফিরে গেলেন, তখন মীর জাফর কী হলেন, অসহায় হয়ে পড়লেন, এবং তখন তিনি বিভিন্ন প্রকার খড়কুটো ধরে বেঁচে থাকার জন্য তিনি চেষ্টা করেছিলেন, এবং বিশেষ করে তিনি ওলন্দাজদের সাথে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে তিনি লিপ্ত হলেন। তিনি যখন ওলন্দাজদের সাথে এইরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়লেন, তখন তিনি ইংরেজদের বিশ্বাস এবং সমর্থন দুটোই হারিয়ে ফেলেছিলেন। কেননা ইংরেজরা চেষ্টা করেছিল যে এই দেশে শুধুমাত্র তার একক রাজত্ব করবে এবং এককভাবে বাণিজ্য প্রতিষ্ঠা করবে, এবং তারা এখানে একচেটিয়া বাণিজ্য করবে। এবং যখন মীর জাফর ওলন্দাজদের সাথে তার ষড়যন্ত্র শেয়ার করলেন এবং সব কিছু তাদের সাথে যোগ দিলেন, তখন কিন্তু তিনি ইংরেজের যে সমর্থন তিনি হারিয়ে ফেললেন। ফলে ইংরেজ
উপরন্তু আরেকটা কারণ ছিল ওলন্দাজদের সাথে মীর জাফরের সন্ধি করা, সেটা হচ্ছে যে ইংরেজদের যে সব সময় যে তাদের যে অর্থের যে দাবি, সে দাবিটাও কিন্তু তিনি মেটাতে পারছিলেন না। এবং এই জন্যই ওই সময় ইংরেজ যে কর্তৃপক্ষ ছিল হলওয়েল এবং ভ্যানসিটার্ড মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসেমকে মসনদে বসানোর পরিকল্পনা করলেন। এবং তাদের এই পরিকল্পনা অনুযায়ী 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মীর কাসেমকে এই বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে বসানো হয়। এবং এজন্য মীর কাসেমকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইংরেজদেরকে দিতে হয়েছিল এবং বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করেছিল। এবং মীর কাসেম তখন ইংরেজদেরকে প্রচুর পরিমাণে অর্থ উপঢৌকন দিয়েছেন। এবং এছাড়াও তিনি বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম জেলার কিছু অংশ কোম্পানিকে দান করতে তিনি বাধ্য হয়েছিলেন। এবং এইসব দান করার পরেও তিনি ইংরেজদেরকে মন জোগাতে পারছিলেন না এবং তাদেরকে সন্তুষ্ট অর্জন করতে পারছে এবং তাদের চাহিদার পরিমাণ আরও বাড়তে ছিল দিন দিন। উপরন্তু এই মীর কাসেম ছিলেন একজন সাচ্চা দেশপ্রেমী এবং একনিষ্ঠ একজন শাসক ছিলেন, ঠিক আছে। এবং এই যে তার যে দেশপ্রেম, তার যে দেশের প্রতি মমতাবোধ এবং তিনি যে একজন সার্বভৌম একজন শাসক ছিলেন, এই সার্বভৌমত্বের ব্যাপারটা তিনি কিন্তু কারণে তিনি এই যে ইংরেজদের পরাধীনতার শৃঙ্খলে তিনি বন্দী হয়ে থাকতে চাননি এবং তিনি সেখান থেকে বের হওয়ার বিভিন্ন প্রকার রাস্তা খুঁজছিলেন এবং তিনি সেখান থেকে চেষ্টা তিনি করছিলেন। এবং এই চেষ্টার ফলে এইগুলো যখন ইংরেজদের দৃষ্টিগোচর হয় এবং তখন ইংরেজরা মীর কাসেমের সাথে শত্রুতায় পরিণত হয় এবং পরবর্তী এগুলো যুদ্ধের রূপ নেয় এবং যেটাই বক্সার যুদ্ধ নামে পরিচিত। তো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিই যে আসলে বক্সার যুদ্ধের কারণগুলো কী ছিল। এই যে আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে যে মীর কাসেম ছিল একজন স্বাধীন চেতা শাসক এবং তিনি স্বাধীন চেতা শাসক হওয়ার কারণে তিনি সব সময় চেষ্টা করেছেন যে তিনি স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি চেষ্টা করেছেন এই ইংরেজদেরকে কিভাবে এদেশ থেকে বিতাড়িত করা যায়। তিনি চেষ্টা করেছেন যে তাদের পরাধীনতার শৃঙ্খল থেকে কিভাবে এই দেশের মাটিকে, এই দেশের জনগণকে রক্ষা করা যায়, এজন্য তিনি চেষ্টা করেন এবং এর জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং যেগুলোই ছিল এই বক্সার যুদ্ধের কারণ। তাহলে প্রথম কারণটা ছিল তিনি রাজস্ব সংস্কার। মীর কাসেম এই যে তার রাজকোষ সেটা পূর্ণ করার জন্য তিনি প্রধান যে কাজটি করেছেন, তিনি রাজকোষের সংস্কার করেছিলেন। তিনি এটা করতে গিয়ে তিনি এই যে যত জমিদাররা আছে এই জমিদারদেরকে তিনি নিয়মিত রাজস্ব সংস্কার প্রদান করতে তিনি বাধ্য করেছেন। বিশেষ করে যে ইংরেজদের যে সমর্থন পুষ্ট নায়েব বিহারের রামনারায়ণকে তিনি গ্রেপ্তার করেন এবং তাকে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এবং তারপর জগৎ শেঠের যে পরিবার, তাদের কাছ থেকেও কিন্তু অর্থ ঋণ তিনি গ্রহণ করেছিলেন। এবং কিন্তু তার এই রাজস্ব বৃদ্ধির এটা ছিল কোম্পানির স্বার্থ বা তাদের যে পরিকল্পনার বিরোধী এবং যার কারণে তিনি এই মীর কাসেমের রাজস্ব সংস্কার কে তারা বিরোধিতা করেছে এবং তারা এটা থেকে কখনো পক্ষপাতিত্ব করেনি। এবং তিনি এই যে রাজস্ব বৃদ্ধি, মীর কাসেম যে রাজস্ব বৃদ্ধি করছেন, এই বৃদ্ধির যে অর্থটা আসে তিনি এইগুলো তার নিজস্ব যে শক্তি সেইগুলোর ক্ষেত্রে বিনিয়োগ করছে। কিন্তু ইংরেজরা চেয়েছিল তারা এই যে অর্থ যোগান দিচ্ছে এগুলো তারা তাদের পকেটে দিবে এবং তাদের কোম্পানিকে প্রদান করবে, কিন্তু মীর কাসেম না করে এটাকে তিনি যখন শক্তি বৃদ্ধিতে করেছেন তখন ইংরেজরা একটা ভয় পায় এবং ফলে মীর কাসেমের সাথে কোম্পানির এই বিরোধটি বেঁধে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে মীর কাসেমের ব্যক্তিত্ব ও স্বাধীনতা প্রতি, ঠিক আছে। এই মীর কাসেম ছিলেন সুদক্ষ শাসক, দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনীতিক এবং একনিষ্ঠ দেশপ্রেমিক। তিনি ইংরেজদের খেলার পুতুল হয়ে থাকা মতো তিনি এই যে হীন মানসিকতা তার কিন্তু ছিল না। তিনি প্রকৃত নবাব হিসেবে এই রাষ্ট্র পরিচালনা
করার জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন এবং তার এই ব্যক্তিত্ব এবং স্বাধীনতার প্রতি ইংরেজদের অসন্তুষ্ট কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং এর বহিঃপ্রকাশ ঘটেছিল এই 1764 সালের এই বক্সারের যুদ্ধের মাধ্যমে। 3 নম্বর কারণ ছিল যে রাজধানী স্থানান্তর। ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রভাব বলয় থেকে তিনি মুক্তি থাকার জন্য তার যে রাজধানী সেটা মুর্শিদাবাদ থেকে তিনি মুঙ্গরে স্থানান্তর করেছিলেন। তিনি মনে করেছিলেন যে তিনি যদি রাজধানীটাকে মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন তাহলে তিনি ইংরেজদের এই প্রভাব বলয় থেকে তিনি মুক্ত থাকতে পারবেন এবং তিনি স্বাধীনভাবে তার যে নিজস্ব শক্তি বৃদ্ধি করছেন এবং সেগুলো করতে পারবেন এবং ফলে তিনি একসময় এই ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করে একটা তিনি স্বাধীন নবাব হিসেবে স্বীয় প্রতিষ্ঠা অর্জন করতে পারবেন। এর জন্য এবং তিনি রাজধানী স্থানান্তরের জন্য কতগুলো কারণ তিনি ছিলেন। প্রধান কারণ ছিল মুর্শিদাবাদে যে ইংরেজগণ, তারপর জগৎ শেঠ পরিবার, রায়দুল্লভ পরিবার প্রমুখের সহায়তায় মীর কাসেমকে সিংহাসনচ্যুত করার যে ষড়যন্ত্র ছিল তা থেকে মুক্ত করার জন্য তিনি রাজধানীতে স্থানান্তর করেছিলেন। দ্বিতীয় নম্বর ছিল যে মুঙ্গরে তিনি একটা অস্ত্র কারখানা নির্মাণ করবেন এবং তার যে রাজধানী তিনি যে সেখানে মুঙ্গরে যে রাজধানীটা স্থাপন করেন সেটাকে তিনি অত্যন্ত শক্তিশালী হিসাবে করবেন, যেটা এখানে মুর্শিদাবাদে সেই অস্ত্র কারখানা নির্মাণ করা এই ইংরেজদের কারণে নিজস্ব অস্ত্র কারখানা নির্মাণ করা সম্ভব হচ্ছে না এবং রাজধানীকে ব্যক্তিগত শক্তি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তৃতীয় নম্বর ছিল ইংরেজ কর্তৃক আক্রান্ত হলে তে প্রতিরোধ করা, যে যদি ইংরেজদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করার ফলে ইংরেজরা যদি সেখান থেকে তাদেরকে আক্রমণ করে সে আক্রমণ থেকে বাঁচার জন্য এবং সেটাকে প্রতিরোধ করা এবং ব্যর্থ হলে তিনি যদি তাদেরকে প্রতিহত ইংরেজদের আচরণ থেকে যদি তিনি ব্যর্থ হয়ে যান তিনি যেন অযোধ্যায় গিয়ে সহজে আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার যে প্রাণটাকে রক্ষা করতে পারেন সে বিষয়ে তিনি এখানে কারণেও তিনি এই রাজধানীটাকে মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেছিলেন। আরেকটা ছিল 4 নম্বর ছিল সে দক্ষ আমলাতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি যে আমলাতন্ত্রটা প্রতিষ্ঠা করেছিলেন এটাকে তিনি একটা দক্ষ আমলাতন্ত্র প্রতিষ্ঠা করার তিনি চেষ্টা করেছিলেন, যাতে করে আমরা জানি যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য সেক্ষেত্রে যে রাজকর্মচারী যেগুলো থাকে তাদের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং এজন্য তিনি এই রাষ্ট্রটাকে সুষ্ঠুভাবে বাংলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি একটা দক্ষ আমলাতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং এই সব 4টি কারণে তিনি রাজধানীটাকে মুর্শিদাবাদ থেকে তিনি মুঙ্গরে স্থাপন করেছেন এবং তিনি যখন রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করলেন শুধুমাত্র তার যে অনুসারী এবং ইংরেজদের অভিসন্ধি এবং ইংরেজদের যে ষড়যন্ত্র সম্পর্কে যেসব ব্যক্তি কর্মচারীগুলো জানতো এবং যেগুলো এসব ইংরেজ বিরোধী কার্যকলাপের সাথে অংশগ্রহণ ছিল শুধু সেই সব কর্মচারীদেরকেই তিনি মুঙ্গরে যাওয়ার নির্দেশ প্রদান করেন। বিশেষ করে মুঙ্গরে যেন কোনো প্রকার ব্রিটিশ প্রতিনিধি অবস্থান করতে না পারে সেজন্য কোম্পানির প্রতিনিধিকে মুর্শিদাবাদে থাকার তিনি নির্দেশ দেন। অর্থাৎ তিনি নতুন যে রাজধানীটা স্থাপন করলেন সেই রাজধানীতে যাতে নতুন কোনো ইংরেজদের প্রভাব তৈরি করতে না পারে, নতুন করে যাতে সেই রাজধানী আবার এই মুর্শিদাবাদের মতন কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেজন্য তিনি করলেন কি তিনি আবার এই যে ইংরেজ কোম্পানির যে প্রতিনিধিগুলো রয়েছে তাদেরকে তিনি মুর্শিদাবাদে থাকারই নির্দেশ দিয়ে চলে গেলেন এবং নবাবের যে রাজধানী হস্তান্তর ইংরেজগণ সন্দেহান হয়ে ওঠে, স্বাভাবিক, কারণ তারা মুর্শিদাবাদে এই নবাবকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারত রাজধানী যখন মুঙ্গরে গেল তখন কিন্তু তিনি সেইভাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং
এজন্যই তাদের মধ্যে একটা সন্দেহ দেখা দেয় এবং এবং যা এই যুদ্ধের, এই বক্সার যুদ্ধের পথ সৃষ্টিতে সহায়তা করেছিল। 4 নম্বর কারণ ছিল যে ইংরেজদের সমর্থনপুষ্ট যে কর্মচারীদের তাদের শাস্তি প্রদান। ঠিক আছে, মীর কাসেম, আমরা বললাম তো মীর কাসেম কি ছিলেন, একজন স্বাধীন, দেশপ্রেমী এবং একনিষ্ঠ শাসক ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন, এবং যার কারণে মীর কাসেম ইংরেজদের যে সমর্থনপুষ্ট যে তাবিদারি কর্মচারী এবং জমিদার ছিলেন, তিনি তাদেরকে কঠোর শাস্তি প্রদান করেছেন এবং তাদের মনের মধ্যে একটা ক্ষোভ জন্মেছিল এবং তাদের ইংরেজদের আচরণে তিনি এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন, যার কারণে তিনি তাদেরকে ধরে ধরে বেছে বেছে তাদেরকে বিভিন্ন শাস্তি প্রদান করেছে এবং এই শাস্তি দেওয়ার ফলে ইংরেজগণ তাদের এই মীর কাসেমের প্রতি অসন্তুষ্ট হন এবং যা এই 1764 খ্রিস্টাব্দের এই বক্সারের যুদ্ধের একটা কারণ হিসাবে ধরা যেতে পারে। ঠিক আছে, পঞ্চম কারণ হচ্ছে যে সামরিক সংস্কার। মীর কাসেম সুশিক্ষিত, সুসজ্জিত ইংরেজ বাহিনীর সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতায় যদি অবতীর্ণ হন এবং হওয়ার জন্য তারও একজন সুশিক্ষিত এবং সুসজ্জিত সেনাবাহিনী থাকা প্রয়োজন এবং তিনি এই বিষয়টা চিন্তা করেই তিনি অব্রিটিশ ইউরোপীয়দেরকে নিয়ে সমরূপ এবং মার্কার নামক একটি সৈনিকের সাহায্যে তিনি সুশিক্ষিত এবং সুসজ্জিত সেনাবাহিনী তিনি গড়ে তুলেছিলেন এবং এই মুঙ্গরে একটি বিরাট কারখানা স্থাপন করেন এবং যে কারখানায় কামান, বন্দুক, গোলাবারুদ ইত্যাদি তৈরি করা হতো এবং তিনি রাজধানীকে দুর্গ দ্বারা বেষ্টিত করেছিলেন, যাতে করে এই যে ব্রিটিশরা সহজেই এই যে নতুন যে রাজধানী, নবগঠিত যে রাজধানী, এটাকে আক্রমণ করতে না পারে এবং সেই ব্রিটিশদের প্রভাব বলয় থেকে মুক্তি রাখার জন্য তিনি এই রাজধানীকে দুর্গ দ্বারা বেষ্টিত করে রেখেছিলেন এবং তিনি ব্রিটিশ বিরোধী যে শক্তি সমূহের সাথে গোপনে যোগাযোগ করে তিনি তাদেরকেও সামরিক প্রশিক্ষণ দানের সুযোগ সৃষ্টি করেছেন। শুধু তিনি যে নিজের সামরিক শক্তিটা বৃদ্ধি করার চেষ্টা করেছেন সেটা কিন্তু না, তিনি চেষ্টা করেছিলেন যে তিনি ব্যতীত আরও যারা এই ব্রিটিশ বিরোধী যে শাসক ছিলেন অন্যান্য রাজ্যে, তিনি তাদের সাথেও তিনি যোগাযোগ করেছিলেন এবং যোগাযোগ করে তাদের সেনাবাহিনীকেও তিনি সুশিক্ষিত করা, যেমন অযোধ্যার নবাব, তারপরে মুঘল সম্রাট, সবাইকেই কিন্তু তিনি একযোগিত করে একটা মিত্র শক্তি তিনি গঠন করেছেন এবং তাদের বাহিনীকেও তিনি প্রশিক্ষণ দানের একটা ব্যবস্থা করেছে এবং মীর কাসেমের এই সামরিক সংস্কার ইংরেজ কোম্পানি সহজভাবে মেনে নেয়নি এবং যার কারণে এই 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধটি সংগঠিত হয়েছিল। আরেকটা হলো কি, কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা। এই যে মীর কাসেমের সাথে ইংরেজদের যে বক্সার যুদ্ধ সংঘটিত, এর অন্যতম এবং প্রধান কারণ ছিল এই যে বক্সারের এই কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসাকে কেন্দ্র করে। কারণ বাদশাহী ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানির কর্মচারীরা নয়, শুধুমাত্র কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। কিন্তু দেখা গেল যে পলাশীর যুদ্ধে জয়লাভের পরে এই যে কোম্পানি যে কর্মচারী এবং কর্মকর্তা ছিল, নায়েব, গোমস্তা যারা ছিলেন, তার অবৈধভাবে এই বিনা শুল্কে বাণিজ্য করা তারা শুরু করেছিল এবং যার ফলে এই যে তাদের এই যে বিনা শুল্কে বাণিজ্য করার ফলে যে দেশীয় যে বণিক যারা ছিলেন তাদের পক্ষে তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হচ্ছিল না, যার কারণেই এই যে দেশীয় যে বণিকরা ছিল তাদের ব্যবসা থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছিল এবং এইসবের ফলে যখন দেখা গেল যে মীর কাসেমের এই বাণিজ্য থেকে কোনো প্রকার শুল্ক আসা একেবারে বন্ধ হয়ে গেল এবং তার শুল্ক প্রায় শূন্যের কোটায় নেমে আসলো এবং তখন মীর কাসেম কোম্পানির কর্মচারী এবং গোমস্তাদের এই বেআইনি ব্যবসা বন্ধ করার জন্য কোম্পানির কর্তৃপক্ষকে অবহিত করেন এবং তিনি এর জন্য যথোপযুক্ত একটা পদক্ষেপ গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান।
কিন্তু এতে ইংরেজ কোম্পানি কিন্তু তার কোনো পদক্ষেপ গ্রহণ নেয়নি এবং এতে কোনো মীর কাসেমের এই অনুরোধে কোনো ফলাফলও আসেনি। এবং ফলে দেখা গেল যে তখন মীর কাসেম একজন স্বাধীন চেতা নবাব, তখন তিনি দেখলেন যে অন্য দেশ থেকে এসে এদেশে তারা বিনা শুল্কে বাণিজ্য করবে এবং আমাদের দেশের লোক নিজ দেশের তারা শুল্ক দিয়ে বাণিজ্য করবে, এটা তার কাছে দৃষ্টিকটু লাগে। তখন তিনি করলেন কি, তখন তিনি একটা ফরমান জারি করলেন যে এখানে এই ব্যবসা বাণিজ্য বোর্ড থেকে সকল শুল্ক তিনি রহিত করলেন। ফলে দেখা গেল যে দেশীয় এবং বিদেশি ইংরেজরা সকলে বিনা শুল্কে এদেশে বাণিজ্য, এই বিষয়টা ইংরেজদেরকে কিন্তু ভালোভাবে নেয়নি এবং তাদের কাছে এটাকে দৃষ্টিকটু লাগে এবং তারা মীর কাসেমকে এই পরোয়ানা প্রত্যাহারের জন্য তিনি চাপ করেন এবং তিনি এমনকি এই যে তার যে উদ্ধতপূর্ণ আচরণ এর জন্য তাকে হুঁশিয়ারি দেন। কিন্তু মীর কাসেমের মতো একদম স্বাধীন চেতা নবাব তিনি কোনো এই ইংরেজদের এই অযৌক্তিক চাপ বা অযৌক্তিক আবদারকে তিনি মেনে নিতে পারেন এবং যার কারণেই তিনি এটা কিন্তু মেনে নিতে পারেনি এবং যার ফলশ্রুতিতে মীর কাসেম এবং ইংরেজদের মধ্যে এই যে বক্সারের যুদ্ধটি অনিবার্য হয়ে উঠেছিল। এখন আসলে যে এই যে বক্সার যুদ্ধের যে ঘটনা প্রবাহ সেটা কিভাবে ঘটেছিল, আমরা যে উপরে যে কারণগুলো দেখলাম এই কারণগুলোর কারণে এই যে বক্সার যুদ্ধ কিন্তু সংগঠিত একটা অনিবার্য হয়ে উঠেছিল। এবং এই এদিকে আবার এই যে কলিকাতার যে কাউন্সিল ছিল, এই কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে মীর কাসেমকে আর অগ্রসর হতে দেওয়া হবে না এবং তার যে কার্যকলাপ তার এটা কোম্পানির জন্য বিপজ্জনক। এজন্যই তারা 1760 এবং 62 খ্রিস্টাব্দে ছোটোখাটো দ্বন্দ্ব সংঘর্ষের জেরে মীর কাসেমও কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তিনি করেছিলেন কি, কোম্পানির যে পাটনার যে দুর্গ সেই কুটি সেটা কিন্তু তিনি আক্রমণ করেছে এবং ওই সময় যে কুটিয়াল এলিস ছিল তাকে তিনি হত্যা করেছিলেন। এবং এই ঘটনা থেকে শুরু হয়ে মীর কাসেম এবং কোম্পানির যুদ্ধ। যখন তিনি এই যে পাটনার যে কুটিরটাকে আক্রমণ করেছে, কুটিয়াল এলিসকে হত্যা করেছিলেন, তখন থেকেই মীর কাসেম এবং কোম্পানির যুদ্ধ শুরু হয়। এবং পাটনারের সংঘর্ষের পর মীর কাসেম ক্রমান্বয়ে কাপোয়া, ভরিয়া, উদয়নালা যুদ্ধে ইংরেজদের নিকট তিনি পরাজিত হয়েছিলেন এবং তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সাহায্য নিয়ে তিনি পুনরায় তাদের বিরুদ্ধে যুদ্ধে তিনি লিপ্ত হয়েছিলেন এবং 1764 খ্রিস্টাব্দে এই যে বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি তিনি মুন্ডরের নিকট তিনি এই মীর কাসেম এই মিত্র বাহিনী কিন্তু শোচনীয়ভাবে পরাজয় ঘটে এবং পরাজয় বরণ করতে তারা বাধ্য হয়েছিল। এবং তারপর কিন্তু এই শাহ আলম ইংরেজের পক্ষে যোগ দেন এবং সুজাউদ্দৌলা ইংরেজদের সাথে একটা সন্ধি করতে কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন। এবং তখন মীর কাসেম যখন দেখলেন যে তার যে মিত্রপক্ষ এবং তার যে বন্ধু ছিলেন শাহ আলম এবং সুজাউদ্দৌলা, তারা যখন ইংরেজদের পক্ষে যোগ দিয়েছে তাহলে আর তার এখানে থাকা সম্ভব না, তখন মীর কাসেম পলায়ন করেন এবং তিনি পলাতক অবস্থায় 1777 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তো এই ছিল বক্সারের যুদ্ধের প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ। এখন আসলে যে বক্সার যুদ্ধের যে ফলাফলটা কী ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করি। এই যে বক্সার যুদ্ধের যে ফলাফল ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে এখানে যে প্রতীয়মান হয় যে বক্সার যুদ্ধ সামরিক গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম। এ প্রসঙ্গে ঐতিহাসিক ম্যালেমন বলেছেন যে পলাশীর যুদ্ধ ছিল একটা খণ্ডযুদ্ধ মাত্র, কিন্তু এই বক্সারের যুদ্ধ ছিল একটা সুপরিকল্পিত এবং সুসজ্জিত একটা যুদ্ধ। ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বর ফলাফল ছিল যে
গুরুত্বের বিচার যদি আমরা করি তাহলে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধের গুরুত্ব ছিল অত্যন্ত সুদূর প্রসারী। কারণ বক্সার যুদ্ধে ইংরেজদের নিকট ভারতবর্ষে 3টে শক্তি পরাজিত হয়েছিল, কিন্তু আমাদের পলাশির যুদ্ধে কিন্তু শুধুমাত্র একটি শক্তি পরাজিত হয়েছিল এবং সেখানে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, কূটকৌশল ইত্যাদির কারণে সেখানে পরাজয় ঘটে। কিন্তু বক্সার যুদ্ধে একটা পরিকল্পনা করে 3টি যে ওই সময় যে বৃহৎ শক্তি ছিল সেই শক্তি কিন্তু পরাজয় ঘটেছিল এবং ইংরেজদের জয়ের ফলে ইংরেজ তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় এবং এই বাংলা এবং ভারতবর্ষ অপরাজয় শক্তি হিসেবে তারা কিন্তু আবির্ভূত হয়ে থাকেন। এবং স্টিফেন এর মতে ভারতবর্ষে ব্রিটিশদের মন্ত্রী উত্থানে পলাশির যুদ্ধ অপেক্ষা এই বক্সারের যুদ্ধ কিন্তু অধিক গুরুত্বপূর্ণ ছিল। এই পলাশির যুদ্ধে বাংলার ইংরেজ শক্তির আধিপত্য সূচনা হলেও বক্সার যুদ্ধে তা কিন্তু স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। কারণ পলাশির যুদ্ধে তারা যখন জয়লাভ করলো, জয়লাভের পরে তাদের কি একটা সূচনা হলো, কিন্তু তারা ওইভাবে নিজেদেরকে গোড়াপত্তন করতে পেরেছিল না। কিন্তু এই বক্সার যুদ্ধের মাধ্যমে কিন্তু নিজেদের শক্তি কিন্তু তারা গোড়াপত্তন করতে পেরেছিল। শুধু বাংলাতেই নয়, সমগ্র ভারতে ইংরেজ কোম্পানির নিরঙ্কুশ আধিপত্য স্থাপনের পথ কিন্তু সুগম হয়েছিল। এই বক্সার যুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতি হুমকি স্বরূপ ছিল। এ প্রসঙ্গে ক্রমে বলেন যে বক্সার যুদ্ধের ফলাফলের উপর ভারতবর্ষের ভাগ্য নির্ভরশীল ছিল এবং এ যুদ্ধের পরে কোম্পানি দেওয়ানি লাভের মাধ্যমে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করে, যা বাস্তবে সার্বভৌমত্ব সামিল হয়। ঠিক আছে, বক্সার যুদ্ধে কোম্পানি বিজয়ের মধ্য দিয়ে উত্তর ভারতের রাজনীতির অদ্বিতীয় এবং অপরাজয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল। ফলে মুঘল কনফেডারেশনের অঙ্গ হিসেবে এই কোম্পানিকে বিবেচনা করা হয়। ঠিক আছে, তারা এই যে মুঘল যে কনফেডারেশন ছিল ওই সময় তার একটা অঙ্গ শক্তি হিসেবে কিন্তু কোম্পানিকে বিবেচনা করা শুরু করা হয়েছিল এই বক্সার যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে। এবং এই বক্সার যুদ্ধে জয়লাভের পরে কোম্পানির দেওয়ানি লাভের ফলে শুরু হয় অর্থনৈতিক শোষণ। তারা যখন এই যে বক্সার যুদ্ধে জয়লাভ করলো এবং জয়লাভের ফলে তারা কি করলো, তারা এদেশে অর্থনৈতিক শোষণ শুরু করলো এবং কোম্পানি ও তার কর্মচারীরা ব্যবসা বাণিজ্যের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করা শুরু করেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই যে পলাশির যুদ্ধ অপেক্ষা এই বক্সারের যুদ্ধ গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত বেশি ছিল, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা নিজেদের আধিপত্যকে একদম গোড়াপত্তন করতে সক্ষম হয়েছিল এবং বিস্তৃত করা সক্ষম হয়েছে এবং তারা ভারতবর্ষে, তারা উপমহাদেশে অপ্রতিদ্বন্দ্বী এবং শক্তি হিসেবে তারা পরিণত হয়। তো এই ছিল বক্সার যুদ্ধের প্রেক্ষাপট, কারণ এবং এর ফলাফল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে আলোচনাটা শিখলাম সেখান থেকে আমরা যে একটু মূল্যায়ন করার চেষ্টা করি যে তাহলে তোমরা একটু বলার চেষ্টা করো যে বক্সার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল। হ্যাঁ, 1764 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দ্বিতীয় কারণ ছিল যে মীর কাসেম ইংরেজদের যে সেনাপতির নিকট পরাজিত হয়েছিল তার নাম কি ছিল? মুনরোর। ঠিক আছে, এই যে মীর কাসেম ইংরেজ সেনাপতি মুনরোর নিকট বক্সার যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। 3 নম্বর ছিল মীর কাসেম কত সালে মৃত্যুবরণ করেছিল? 1777 সালে মৃত্যুবরণ করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটাকে ভালোভাবে অনুধাবন করছো। আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা সুস্থ থাকো এবং তোমরা বাসায় বসে নিয়মিত পড়াশোনা করো, সকলে ভালো থাকো। সকলকে এই দুর্গাহাটা ডিগ্রি কলেজ অনলাইন
তোমাদের জন্য বাইরের কাজ একটা আছে, সেটা হচ্ছে যে বক্সার যুদ্ধের গুরুত্ব কী ছিল সেটা তোমরা অবশ্যই লিখে আনবে, ঠিক আছে? আর এই দুর্ঘাটা ডিগ্রি কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। আজকে মনে হয় তোমাদেরকে বিদায়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।